তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা। সারাদিন অফিসের খাটাখাটনি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে বার কয়েক কলিং বেল বাজায় ঋষভ। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মৌ হয়তো ঘুমিয়ে গেছে এটা ভেবে নিজের ব্যাগে রাখা চাবি খুঁজে বের করে সে দরজা খুলে ঘরে ঢোকে। কিন্তু ঘরে ঢুকে ঋষভ দেখে মৌ ফোনে খুব হেসে হেসে কারো সাথে কথা বলছে। ঋষভকে দেখে কিছুটা চমকে যায় মৌ। ফোনটা হঠাৎ করেই কেটে দিয়ে মেসেজ করা শুরু করে। ব্যাপারটা ঋষভ বুঝতে পেরেও না বোঝার ভান করে সোজা ওয়াশরুম এ চলে যায় সে। ওয়াশরুম থেকে মৌ এর ফিসফিসিয়ে কথা বলার শব্দ কানে আসে তার। সে ওয়াশরুম থেকে বের হতেই মৌ তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। বিষয়গুলো ঋষভ এর খুব খারাপ লাগলেও সে মৌকে এই ব্যাপারে কিছু না বলে বিছানায় মৌ এর মুখোমুখি বসে। মৌ এর মুখের দিকে তাকাতেই মৌ যেন কেমন নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। ঋষভ বলে, খুব খিদে পেয়েছে, খেতে দেবে না? মৌ ঝাঁঝিয়ে উঠে বলে, খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে। এই বলে আবার সে ফোন ঘাঁটতে থাকে। ঋষভ বলতে যায়, তুমি খেয়েছো, কিন্তু মৌ এর দিকে তাকিয়ে দেখে সে ফোন এ মগ্ন, তাই সে আর কিছু না বলে খেতে বসে যায়। রাতে বিছানায় শুতে আসলে মৌ তাড়াতাড়ি পাশের ঘরে চলে যায়। ঋষভ সারা রাত মৌ এর ফিসফিসিয়ে কথা বলার শব্দ অনুভব করে মনে মনে কষ্ট পায়। এভাবে দিন চলতে থাকে। ঋষভ আর মৌ এর বিয়ে হয়েছে প্রায় 6 মাস হতে চলল। দুই বাড়ির পছন্দ মতেই তাদের বিয়ে হয়। পাশাপাশি গ্রামে দুজনের বাড়ি। ঋষভ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। কাজের সূত্রেই তাকে শিলিগুড়িতে ভাড়া থাকতে হয়। বিয়ের পরে বাড়ির সবার অনুমতিতেই সে মৌকে এখানে নিয়ে আসে। মৌ এমনিতে খুব শান্ত স্বভাবের, বাড়ির সব কাজ গুছিয়ে করে। কিন্তু ঋষভকে সে কিছুতেই নিজের কাছে আসতে দেয় না। এই 6 মাসে তাদের মধ্যে কোনোরকম শারীরিক সম্পর্ক হয়নি। বৌভাতের রাতেই মৌ ঋষভকে বলেছিল তার বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তার বাড়ির লোক। সে এখনো নতুন সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত নয়, তাই তার সময় প্রয়োজন। ঋষভ মৌয়ের এক কথায় মৌকে সময় দিয়েছে। একটা দিনের জন্য সে নিজের অধিকার দেখায়নি। এদিকে মৌ তার পুরনো প্রেমিক নিলয় এর সাথে চুটিয়ে প্রেম করে চলেছে। নিলয় বলেছে সে চাকরি পেলেই মৌকে নিজের কাছে নিয়ে যাবে। সেই ভরসায় মৌ ঋষভকে বিয়ে করে এ বাড়িতে রয়ে গেছে। ঋষভ সবটাই বুঝতে পারে, তবুও সে মৌকে কিছু বলে না। একদিন মৌ জানতে পারে নিলয় চাকরি পেয়েছে। খুব খুশি হয় মৌ। নিলয়ের সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে সে। সারাদিন সারা রাত মৌ নিলয়কে নিয়ে ভাবতে গিয়ে, নিজেদের নতুন সংসার কেমন হবে এটা নিয়ে ভাবতে গিয়ে ঠিকমতো রান্নাঘরের কাজ কিছুই করে না। ব্যাপারগুলো ঋষভকে খুব কষ্ট দেয়, কিন্তু তবুও সে মৌকে বা তার বাড়িতে কোথাও কিছু বলে না। নিজের মনের কষ্ট মনে নিয়ে গুমরে মরে। আসলে ঋষভ খুবই লাজুক স্বভাবের, নিজের কষ্টের কথা সে কখনোই প্রকাশ করে উঠতে পারে না। আর হয়তো মনে মনে সে মৌকে ভালোবেসে ফেলেছে, তাই মৌকে সে কারো কাছে ছোট করতে চায় না। এদিকে নিলয় মৌকে অবহেলা করতে শুরু করে। মৌ ফোন করলে বেশিরভাগ সময় ফোন ধরে না, আবার কখনো অন্য কলে ব্যস্ত থাকে। মেসেজ করলে সিন করে না বা সিন করলেও ঠিকভাবে রিপ্লাই দেয় না।
একদিন মৌ অনেক বার ফোন করার পরে নিলয় ফোন ধরে বিরক্ত স্বরে বলে, তুমি কি পাগল নাকি? দেখছো ফোনটা ধরছি না, নিশ্চয়ই বিজি আছি তাই না? মৌ আর ধৈর্য রাখতে না পেরে বলে, তুমি বিজি আছো কিনা জানি না, তবে তুমি আমাকে অ্যাভয়েড করছো এটা আমি বুঝতে পারছি। কেন এমন করছো আজকে তোমাকে বলতেই হবে। তুমি তো বলেছিলে তুমি চাকরি পেলে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। বলো কবে নিয়ে যাবে আমাকে? নিলয় যেন অবাক হয়ে বলে, আমি তোমাকে নিয়ে আসব। কি হয়েছে বলো তো তোমার? তুমি প্রায় 6 মাস ধরে চুটিয়ে সংসার করছো, আর এখন বলছো আমি তোমাকে নিয়ে আসব। আমি কি পাগল নাকি? তোমার মতো মেয়েরা কখনো একজন পুরুষকে নিয়ে খুশিতে থাকো না তাই না? আমার মতো মেয়েরা মানে? কি বলতে চাইছো তুমি? কান্নায় মৌয়ের গলা বুজে আসতে থাকে, তবুও সে বলে, তোমাকে ভালোবাসি বলে বিয়ের 6 মাস পরেও আমি ঋষভকে নিজের কাছে আসতে দেইনি, দিনের পর দিন তার সাথে অন্যায় করে গেছি। সেই মানুষটা সব মুখ বুজে সহ্য করেছে, কখনো আমার ওপর নিজের অধিকার দেখায়নি, আর আজকে তুমি বলছো আমার মতো মেয়েরা। এই কথাটা বলে তুমি আজকে শুধু আমাকে না, নিজেকে ছোট করেছো, আর তার থেকেও বেশি আমাদের ভালোবাসাকে ছোট করেছো। নিলয় বলে, চুপ করো তো, তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। আর বিয়ের এতদিন পরেও তুমি কুমারী আছো, এই কথাটা আমি কিছুতেই মানতে পারলাম না। যদি তোমার বর তোমার ওপর অধিকার না ফলায় তাহলে সে পুরুষই না, বুঝেছো? চুপ করো নিলয়, ঋষভকে নিয়ে তুমি একটা কথাও বলবে না। কতটুকু চেনো তুমি তাকে? সে তোমার আমার থেকে অনেক ভালো মানুষ। এটা বলে মৌ কাঁদতে থাকে। নিলয় কিছুটা ব্যঙ্গের সুরে বলে, ও বাবা, খুব গায়ে লাগছে দেখি। একটা কথা বলি শোনো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ে অনেক সুন্দরী, তুমি আর ফোন করে আমাকে বিরক্ত করবে না। না হলে কিন্তু আমি সব তোমার বরকে বলে দেব। মৌ কিছু বলতে পারে না, সে ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে থাকে। অনেক রাতে ঋষভ নেশা করে বাড়িতে ফেরে। এই প্রথম নেশার ঘরে মৌকে জড়িয়ে ধরে, অনেক অভিযোগ করে, মৌয়ের জন্য অনেক কাঁদে ঋষভ। মৌ বাধা দেয় না, ঋষভের মনের কষ্টটা আজকে অনুভব করে মৌ। মনে মনে বলে, কালকে থেকে সব ঠিক হয়ে যাবে ঋষভ। আমাদের একটা নতুন জীবন শুরু হবে। তুমি আর আমার ওপর কখনো কোনো অভিযোগ করতে পারবে না, আর কখনো তোমাকে কষ্ট দেব না। এই বলে নিজেই ঋষভকে আঁকড়ে ধরে। পরের দিন সকালে একটু দেরি করে ঘুম ভাঙে মৌয়ের। ঘুম থেকে উঠে কোথাও ঋষভকে দেখতে পায় না সে। চারদিকে খুঁজতে খুঁজতে একটা চিঠি পায় মৌ। ঋষভ লিখেছে, মৌ, তোমাকে যেদিন প্রথম দেখেছি, কেন জানি না তোমার ওই নিষ্পাপ মুখটা দেখে খুব মায়া হয়েছিল। সেই মায়াতেই এতগুলো মাস আটকে আছি, তোমাকে ছেড়ে যেতে পারিনি। হয়তো তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার সমস্ত অন্যায় চোখের সামনে দেখেও কিছু বলতে পারিনি। কিন্তু এভাবে আমি আর পারছি না, নিজের বিবেকের কাছে হেরে যাচ্ছি আমি। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে খুব ভালো থাকো, আমি চললাম। আমি ট্রান্সফার নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মৌ, কোথায় যাচ্ছি সেটা তোমার হয়তো শোনার ইচ্ছা হচ্ছে না আর আমার বলার, কাজেই সেটা উজ্জ্ব থাক।
আমি বাড়ি ভাড়া 1 বছর এর অ্যাডভান্স দিয়ে রেখেছি, তুমি যতদিন ইচ্ছা থাকতে পারো। আর তাছাড়া আমার সবগুলো এটিএম কার্ড আর পিন নাম্বারগুলো রেখে আসলাম। এতদিন চাকরি করে এটুকুই জমিয়েছিলাম। যতদিন না তার কাছে যাচ্ছ, তোমার প্রয়োজন অনুযায়ী খরচা করো। ভালো থেকো, সুখী হও। আমি বাড়িতে সব বুঝিয়ে বলে দিয়েছি, তোমার কোনো সমস্যা হবে না। আলবিদা মৌ। মৌ চিঠিটা হাতে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। বারবার শুধু একটা কথা বলতে থাকে, আমাকে নিজের ভুল শোধরানোর একটা সুযোগ দাও, এভাবে চলে যেও না, ফিরে এসো। কিন্তু ঋষভ তখন নিজের কক্ষপথে অনেক দূরে এগিয়ে গেছে, তার যে পেছনে ফিরে তাকানো বারণ। সমাপ্ত।